কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়া অরাজকতা নিয়ন্ত্রণে আসছে। জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারফিউয়ের তৃতীয় দিনে সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কথা জানান তিনি। কোটা আন্দোলনকে পুঁজি করে দেশজুড়ে চলা নাশকতা বন্ধে শনিবার রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার। নামে সেনাবাহিনী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহ বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি ও টহল চালাচ্ছে তারা। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। কারফিউ জারির তৃতীয় দিনে বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলার পরিস্থিতিও শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোতে তল্লাশি চালাচ্ছে সশস্ত্র বাহিনী। চলছে সার্বক্ষণিক টহলও। জনসচেতনতা বাড়াতে কারফিউ নিয়ে মাইকিং করা হচ্ছে। জরুরি পরিবহন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। চলমান কারফিউতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল চলছে। নগরীতে সতর্ক পাহারায় তারা। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। সশস্ত্র বাহিনী মোতায়েনের পর থেকেই চট্টগ্রামে কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবশ্যই তল্লাশি প্রয়োজন। কারফিউর ভিতরে বেরিয়েছি তো জবাব দিতে করতে হবে না, কেন বেরোচ্ছে? আমরা চেকপোস্টে ওনাদের যেটা দায়িত্ব ছিল ওনারা ওইটাই পালন করতেছে। ফাইল দেখাইলাম, ফাইল নিয়ে বাইরে হয়েছি, তো ফাইল দেখাইলে আপনার ছেড়ে দিচ্ছে। কারফিউ জারির তৃতীয় দিনে রাজশাহীর পরিবেশ শান্ত। নগর জুড়ে সার্বক্ষণিক টহলে সেনা সদস্যরা। ফলে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলমান থাকলেও কিছুটা শিথিলতা দেখা গেছে যান চলাচলে। আমি অসুস্থ মানুষ, ওষুধ নেওয়ার জন্য রাজশাহীতে এসেছি। মেডিকেলে যাচ্ছি, আমি রোগী আছে, পুলিশ কার্ড দেখে ছেড়ে দিল। রংপুরে নগরীর প্রত্যেকটি মোড়ে আজও তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। কঠোর পাহারায় রয়েছে পুলিশ ও বিজিবি। সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন করছে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। সাধারণ মানুষ বলছেন আদালতের রায় ও সেনা মোতায়েনে স্বস্তি ফিরেছে। অনেক স্বস্তি ফিরছে, আমরা এখন খুব স্বাধীনভাবে চলাফেরা করে কাজকর্ম যাইতে পারতেছি। দেশকে শান্ত পরিস্থিতি রাখতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর এখনো তৎপরতা থাকা দরকার। খুলনায় কারফিউতে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া সবাইকে তল্লাশির পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তল্লাশি বেশি জোরদার মহানগরীর শিববাড়ি, পাওয়ার হাউস মোড় সহ কয়েকটি এলাকায়। জনসচেতনতা বাড়াতে কারফিউ শেষ ওর অ্যান্টিবায়োটিক এসে দিতেই হবে। সকালে ডোজ দিতে পারিনি, রাতে শেষ হয়ে গেছে। এখন হঠাৎ দেখছি তাই সকালে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ নিতে আসছে। ময়মনসিংহে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলছে তৃতীয় দিনের কারফিউ। ভোলায় নদীতে টহল জোরদার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এছাড়া নরসিংদী, সাভার, গাজীপুর সহ সারা দেশেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। রাজধানীর মালিবাগ এলাকা থেকে কারফিউ শিথিলের আগ মুহূর্তের চিত্র তুলে ধরছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। গত কয়েকদিনের সংঘর্ষে কিন্তু রামপুরা এবং মালিবাগের এই যে সড়ক ব্যাপক সংঘর্ষ, সহিংসতা এবং অনেকগুলো সরকারি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং ব্যাপক তাণ্ডব লীলা চালিয়েছে দুর্বৃত্তরা। তো এই যে এই মালিবাগের আবুল হোটেল থেকে রামপুরা টিভি স্টেশন পর্যন্ত, ভিটিভি স্টেশন পর্যন্ত এখানে কিন্তু আনসারের সদস্যরা কিন্তু সার্বক্ষণিক টহলে রেখেছেন এবং একটু আগে কিন্তু আনসারের মহাপরিচালক তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলছেন যে এই সড়কটি ব্যাপক সহিংসতা, ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এই সড়কের এই জায়গাটি কিন্তু গতকাল থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে বিভিন্ন গলিঘুপচিতে এখনো পর্যন্ত যে অপতৎপরতার চেষ্টা সেটা কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এই জায়গাটি একেবারেই আইনশৃঙ্খলা
বাহিনীর কাছে নিয়ন্ত্রণে বলা চলে এবং সকাল থেকে কিন্তু কোনো ধরনের সংঘর্ষ সহিংসতার ঘটনা ঘটেনি। এছাড়া আমরা রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, মগবাজার, নয়াপল্টন, কাকরাইল মোড়, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ চাঙ্কারপুল, বকশীবাজার এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি। সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ অবস্থান রয়েছে। তবে যেহেতু কারফিউ চলছে, জনমনে এক ধরনের আতঙ্ক রয়েছে, সেক্ষেত্রে জনসাধারণ কারফিউ মেনেই রাস্তা সড়কে বের হচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে মানুষজনের চলাচল আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে, সড়কে যান চলাচলও কিন্তু স্বাভাবিক বলা চলে। এবং বলতে হয় যে পুরো রাজধানী জুড়ে কিন্তু আনসারের সদস্যরা প্রায় 741টি স্থাপনায় প্রায় 14,000 আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে আনসারের মহাপরিচালক জানিয়েছেন। সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা চলে এবং কোনো ধরনের সংঘর্ষ সহিংসতা এখনো পর্যন্ত খবর আমাদের কাছে আসেনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, ব্যবসায়িক ক্ষয়ক্ষতি জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন দেশে ব্যবসায়ী উদ্যোক্তারা। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিববৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ, মতবিনিময় সভার শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমানকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য শেষে তিনি আজকের এই মতবিনিময় সভাটি মডারেট করবেন। সুধীমণ্ডলী, মাননীয় উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রীগণ আছেন, মাননীয় প্রতিমন্ত্রী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার ব্যবসায়ী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের প্রিয় বাংলাদেশ দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোন, যাদের ত্যাগে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই কালো রাত্রে 15ই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং তাদের সাথে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যরা। আমার ব্যবসায়ী বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এখানে আসতে বলেছি খুবই এমন একটা সময় যে আপনারা সবাই জানেন যে দেশে যা কিছু ঘটেছে, এটা আপনাদেরকে অবগত করার জন্যে আমরা জানাচ্ছি, আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি। আপনারা জানেন আমরা 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময় বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার নেতৃত্বে আমরা আমাদের দেশের স্বাধীনতাটা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতা, দেশ স্বাধীনতার পরে 3.5 বছর মাথায় ষড়যন্ত্রকারীদের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারাইছিলাম। এটা মূল কারণটা হলো যে সেই সময় যদিও আমাদের দেশ স্বাধীন হয়ে গেছিল, একটা গোষ্ঠী ছিল যারা কিন্তু আমাদের স্বাধীনতায় বিশ্বাস করতো না, তারা কিন্তু স্বাধীনতা চায় নাই এবং তারাই দীর্ঘ 21 বছর ক্ষমতায় থাকলো এবং সেই 21 বছরে বাংলাদেশ যেন না আগাইতে পারে সেটা তারা ব্যবস্থা নিয়েছে। পরে 1996-তে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, উনি চেষ্টা করলেন যে বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করার জন্য উনি কাজটা শুরু করলেন। কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা অ্যাক্টিভ ছিল এবং 2001-এ
আবার আমরা ষড়যন্ত্র শিকার হইলাম এবং আমরা ক্ষমতায় আসতে পারি নাই। ফাইনালি 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, আপনারা জানেন 15 বছর একসাথে উনি কাজ করে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে এসছে সেটা বিস্তারিত আমি বলবো না। আমি এতটুকু শুধু বলবো, আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি যে বাংলাদেশ এখন উন্নয়নের একটা রোল মডেল। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন